তুমি যাই বলো না কেন, তুমি তো বউ সেজেই আসো। এই সুযোগে আমরা পালিয়ে যাই, চলো পালিয়ে বিয়ে করি। কিভাবে এখন পালিয়ে বিয়ে করব? আজকে মাত্র আমার বিয়ে হলো, এখন যদি আমি পালিয়ে আরেকটা বিয়ে করি কেমন দেখা যায় না? এখন যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তাহলে তো সবাই মিলে আমাদেরকে তাড়া করবে। আমার স্বামী ঘুমাক, আরেকটু গভীর রাত হোক, তারপর আমি তোমার সাথে যাব। ব্যাস, বাসর ঘরে তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি যে বছর পর বছর তোমার জন্য অপেক্ষা করছি সেটা তোমার চোখে পড়লো না? মানে আমার জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না? একজন নতুন মানুষ, তার মায়ায় পড়ে গেছো তুমি। এমনটা ভাবতেছো কেন? আমি তো তাকে ঠিকমতো চিনিও না। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমাকে কে বুঝবে বলো? আমি তো নিজের অনিচ্ছায় নাকি বিয়ে করেছি। আর আমি তো শিকার যাচ্ছি, আমি তোমার সাথে যাব। আরেকটু গভীর রাত হোক, তারপর আমি তোমার সাথে পালিয়ে যাব। শোনো, তুমি বাসর ঘরে যাওয়া মানে আমার জীবনটাকে শেষ করা। তোমার যদি বাসর ঘরে যেতেই হয়, এইখানে আমাকে জবাই করে তারপর তুমি তোমার বাসর ঘরে যাও। তুমি এমন করতেছো কেন? তুমিও আমাকে বোঝার চেষ্টা করতেছো না। আমি এত কিছু বুঝতে চাই না। আমি অনেক কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসছি, এখন এই মুহূর্তে তুমি আমার সাথে যাবে। আমি কোনো গভীর রাত চাই না। এই বাড়ির কোনো একটা লোক যদি শুনতে পারে যে আমি এখানে দাঁড়াইয়া নতুন বউ হয়ে অন্য একটা ছেলের সাথে কথা বলতেছি, কি মনে হয় তুমি আমাকে এখান থেকে নিয়ে যাইতে পারবা? গ্রামের সব লোক মিলে তোমার মানবে। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, কোনো একটা চিপায় দাঁড়াই থাকো, কিছুক্ষণ পরে আমি তোমার সাথে পালিয়ে যাবো। একটু ধৈর্য ধরো। কি ব্যাপার রাজ? বাসর ঘর রাইখা তুমি এই জায়গায় কেন শুয়ে রইছো ভাই? বাসর ঘর যে করবো, বউ লাগবো না? বউ তো বাসর ঘরে নাই। বউ নাই মানে? মনে হয় বাইরে গেছে, বাথরুমে গেছে। দেখছিলা বাইরে যায়? বাড়িতে সব জায়গায় খুঁজছি কিন্তু নাই। না পাইয়া কি করবো? ওইখানে তো একলা একলা ঘুমাইতে কেমন লাগে না, তাই এনে এসে ঘুমাইছি। ও, নতুন বউ বাসর ঘরে নাই, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা তুমি যাও, ঘরে যাও, আমি দেখতেছি। শোনো, আমার একটা কথা আছে। যখন বিয়ে করতে গেছি তখন ওই মেয়েরে দুইবার করে ওরে খুঁজে পাওয়া যায় না। একবার কাজী খুঁজতেছে, একবার মাওলানা সাহেব খুঁজতেছে। খুঁজি মুজি কেমনি কেমনি নিয়ে আইছে, আইসে কবুলই কয় না। মানে কইতে না কইতে কবুল হ্যাঁ কইছে কি আর ভাবি কইছে, আমি বুঝতেছি না ব্যাপারটা। ভাই তুমি চিন্তা করো না, ও বাইরে গেছে, মনে হয় চলে আসবো একটু পরে। তুমি যাও, তোমার রুমে যাও। আরে যাও, চিন্তা করো না। কি ব্যাপার, আমি প্রথম যখন আসলাম তখন তোমাকে এখানে দেখলাম না। তো তোমাকে না পেয়ে আমি তো ড্রয়িং রুমে যে বসলাম। সেই কৈফিয়ত কি আমি আপনার কাছে দিব? না মানে ওই আজকে থেকে তো আমরা স্বামী স্ত্রী, আমাদের নতুন জীবন শুরু। কি স্ত্রী? আপনি যখন বিয়ে করছিলেন তখন কি আমার কাছে জিজ্ঞেস করে আমার বিয়ে করছিলেন? এটা কি কি ধরনের প্রশ্ন? আমার আব্বা আম্মাই কইছে যে এই ছেলেরা ভালো, তোর বিয়ে করতেই হবে। তাই আব্বা আমার চোখে মুখের দিক তাকায়া আমি বিয়েটা করছি। আমি তো নিজের ইচ্ছে বিয়ে করি নাই। হ্যাঁ, এখন আপনি যে দাবি করতেছেন যে আমি আপনার স্ত্রী, অসম্ভব। আমি আপনার স্ত্রী না, নামের স্ত্রী, কামের স্ত্রী না। আপনি এভাবে কেন কথা বলতেছেন? আপনি তো মানে 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 কি? মানে আপনি তো আমার এখন স্ত্রী না। ও ভালো কথা, আপনি তো এখন সালামই আমাকে দেন নাই। সালাম করে, সালাম করে। যাকে আমি স্বামী হিসেবেই মানতেছি না তাকে আমি সালাম করব? আমার কি হাতে পুইতা পড়ছে যে শুধু শুধু আমি আপনার সালাম করতে যাব?
আমি বুঝতে পারতেছি না, মানে আপনার কি কোনো সমস্যা ছিল না আছে নাকি হচ্ছে, আমি কি সমস্যা আমার হচ্ছে। আপনি যেহেতু আমি ঘরে নাই দেখে আপনি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাইছেন, আপনি আবার কেন আসছেন এই রুমে? আপনার মতলবটা কি? না না, মতলব কেন হবে, মানে স্বামী স্ত্রী তো নতুন জীবন শুরু করলে বাসর ঘরের মাধ্যমে তো, মানে বাসর রাতের মাধ্যমেই তো শুরু হয় নতুন পথ চলা, তাই না? আমি সেই জায়গা থেকেই তো পথ চলাটা শুরু করতেছেন, তাই তো? কিন্তু আমাদের পথ চলা শুরু আর হবে না, বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ। যা হবার হইছে, এখন আমি ঘুমাবো। আপনি আমাকে যদি চুল পরিমাণ ডিস্টার্ব করছেন, আমি চিল্লান দিব, আর নাহলে বাসা থেকে বের হয়ে যাব। আপনি কোনটা চান? চিল্লাপাল্লার দরকার নেই, এটা একটা মানবীয়তার প্রশ্ন হয়ে দাঁড়ায়। তার চেয়ে বরঞ্চ চলেন আমরা ঘুমিয়ে পড়ি। কারা ঘুমিয়ে পড়বে? আমরা মানে আপনি আমি আমি আপনি আমরা 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 ঘুমিয়ে পড়বো? আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন যে আমরা দুজন এক বিছানায় ঘুমাবো? না, জেগেই তো আছে, কিন্তু একটু আগে আমি চিল্লান দিয়ে বললাম যে আপনার কি কথা কানে যায়নি, যে আপনি যদি আর এক সেকেন্ড এই রুমের মধ্যে থাকেন তাহলে আমি চিল্লান দিব, আর নাহলে রুম থেকে বের হয়ে যাবো। আপনি মনে কথাটা শুনতে পারেন না, আমি একটা চিল্লান এখন দিবই দিব। না 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 না, চিল্লাপাল্লার দরকার নেই। আপনি আমি 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 একটু দূরেই থাকবো, আমি ঘুমিয়ে পড়ি, আপনিও ঘুমিয়ে পড়েন। হ্যাঁ জি না, দূরে থাকতে হবে না, এটা নিয়ে নিচে ঘুমান। আর যদি না ঘুমান, ওই যে একটু আগে ড্রয়িং রুমে গেছিলেন না, এখন থেকে আপনার জায়গা হবে ড্রয়িং রুম। কোনটা করুন বলুন? নাকি আমি চিৎকার দিব? না না, চিৎকার না, চিৎকার করবেন না। আমি যাচ্ছেন না কেন? যান। এইখানে শোন, এইখানে নিচে নিচে, না হলে বাইরে গেলে বলবে কোনো একটা ঝামেলা হয়েছে, তখন কিন্তু আপনাকেই খোঁচা মেরে কথা বলবে। ঠিক ঠিক আছে। সব কথা আমার সাথে ঘুমাবে। সহ্য আসলে ঢুকেই এই অবস্থা, আল্লাহ জানে কপাল আমার কি লিখছে। না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে, কারণ আমার সারা রাত এখানে ঘুমানো লাগবে অবস্থা। আরে কি ব্যাপার, বালিশ টালিশ নিয়ে এই জায়গায় কেন বসে আছো? হ্যাঁ ভাই, তোমার আবার বুঝলাম না কিছু। আমার কপালটা খারাপ, বিয়ের সময় কতগুলো ঝামেলা শেষ করার পরে বিয়েটা হইল। কুমা বাসর ঘরে ঢুকছি, বাসর ঘরে বউ নাই, আসলাম এইখানে, কত বুঝায় সুজা তুমি আবার পাঠাইলা। পরে দেখছি যে হ্যাঁ বউ ঠিকঠাক আইছে, ঠিক আছে। তারপরে বলতেছে যে এখন তুমি শুইতে পারবে না। আমি কিছু কে সমস্যা কি? শুইতে পারবে না মানে শুইতে পারবে না, পুরো একদম মারামারি অবস্থা। আচ্ছা এইভাবে কি, মানে এইভাবে কি থাকা যায় তুমি বলো? আসলে নতুন মানুষ তো, হয়তো ভাই একটু লজ্জা শরম পাইতেছে, এই কারণে বলছে। ভাই রাগ করো না, তুমিও একদম চইলাইছো কেন বালিশ বুলিশ নিয়া? তুমি একটু বুঝাইতা। নতুন বিয়ে হয়েছে, এই বোধ কি তার নাই যে নতুন বিয়ে হয়েছে, নতুন বউ এই বাড়িতে, তাহলে কেমন ভাবে ব্যবহার করতে হবে? কি বলবো, মানে প্রথম দিনই এই অবস্থা। আল্লাহ জানে আমার কপালে কি আছে। কপালে কিচ্ছু খারাপ নাই, সবই ভালো হইব। প্রথম একটা নতুন জায়গায় আইছে, একটু ভয় টয় পাইতেই পারে, এটা স্বাভাবিক না? যাও করে যাও ভাই। না যাওয়ার আর অবস্থা নাই, আবার এসে খুব ধরনের বাজে কথা কইছে, আর হাতাহাতি পর্যন্ত হয়েছে। এভাবে যাওয়া যায় নাকি? এটা মান সময়ের ব্যাপার না এগুলা। আম্মা, আম্মা। আমার ডাকতেছে না। আরে আম্মারে ডাকি, একটু দরকার আছে। কোন বিষয় তুমি আবার? কি রে, তুই বাসঘর রেখে এইখানে তোর ভাবির সাথে কথা বলতেছস? কি হয়েছে বৌমা? সুখ দুঃখের আলাপ করতেছি, এতদিন সুখের আলাপ করছেন, এখন দুঃখের আলাপ করতেছি। আমার দুঃখ তো কপাল শুরু হয়েছে। আরে কি হয়েছে, কি হয়েছে বৌমা? আম্মা, নতুন বউ নাকি বাসর ঘরের থেকে আপনার পোলারে বের করে দিচ্ছে। এন্ট্রি করতে দিতেছে না, বিষয়টা এরকম। এইভাবে কথা বলতেছস কেন? সুন্দর করে বললেই তো হয়। ছোট মানুষ হয়তো বা ভয় পাইতেছে, এই জন্য তোরে বাড়ি করে দিছে। তুই তো সুন্দর মতো কথা বলে বুঝাই নিতে পারতি, তা না তুই আর রাগ করে এখানে এসে বসে বসে ভাবির সাথে কথা বলতেছিস। একটা কথা কইলে চারটা কথা শোনাইতেছে, এটা কি ধরনের বউ? মানে প্রথম দিন যদি এরকম হয়, আমি তো মনে হয় না যে আমি একটা বছরের সংসার করতে পারবো ঠিক মতো করে। ইস, অল্পতে ধৈর্য হারা কেন হস? বৌমা,
একটু বোঝাও না, আমি মা হয়ে কি বোঝাবো বলো তো? আমি তো সেই কখন থেকে বুঝাইতেছি মা। ভাই যাও ঘরে যাও, একদম বউ কইলে লগে লগে বালিশ বুলিশ নিয়ে তুমি বাইরে চলে আসো, এটা কেমন দেখা যায়? আর বউই বা কি মনে করবো যে আমি একটু কইছি লেগে বাইরে গেল গা, এটাও তো মনে করতে পারে। তোর তো পরীক্ষাও করতে পারে। শোন, এখনকার মেয়েরা আধুনিক, ওরা কি থেকে কি করে বোঝা বড় দেয়। বাবা, মন খারাপ করিস না, ও বুঝতে পারে না তাই হয়তো বা তোর সাথে রাগারাগি করছে। আর এই কথা যদি আশেপাশে আত্মীয় স্বজন সব হয়েছে, যদি জানতে পারে কি বলবে, চিন্তা করছিস? আমার এইভাবে কি সম্ভব? আবার যদি আবার আরে আর বের করবো না, তুমি যাও তো ভাই, যাও ভিতরে যাও। তোমরা দুজন মিলে যে যাওয়ার কথা বলতেছো, যদি যাই আবারও যদি ওরকম শুরু করে? আরে করবো না ভাই, যাও 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 কইতেছি যাও, দেখো সব ঠিক হয়ে যাবো, যাও। ঠিক আছে, যাইতেছি। বৌমা, মা, আমার তো ব্যাপারটা সুবিধার মনে হইতেছে না। বৌমা ওর সাথে এরকম করবে কেন? এমনি হয়তো বা করতেছে, আপনার পোলাও তো বুঝাইতে পারতেছে না, ও তো পোলাপানের মতো করতেছে। নিয়ে টেনশন করেন না তো, যান ঘুমান, অনেক রাইত হইছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম। মুখ দিয়ে তো বইলেই গেলা, কিন্তু আমি তো মা, আমার তো ভালো লাগতেছে না। ম্যাম, আমি ঘুমানোর জন্য সোফায় ঘুমাই পড়ছিলাম। তারপরে আমার ভাবি এসে বলল যে এভাবে এখানে ঘুমানো মানে মানুষে কি বলবে না বলবে, এই জন্য আসতে হলো। আমি আমি আজকে রাত্রে এখানে থাকি। কেন? আপনারা না বলছিলাম যে আপনি নিচে ঘুমান, তাহলে আপনার ফ্যামিলির কেউ দেখবে না, বাইরের কেউ জানবে না যে আমাদের ভিতর কি হয়েছে। আপনি তো আমার কথা শুনেন নাই, আপনি দৌড়াইতে দৌড়াইতে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাইছেন তা আমি তো জানিই না। ঠিকই তো আছে, এখানে ঘুমাবেন কেন? ফ্লোরে ঘুমান। মানে আমি ছোটবেলা থেকে তো ফ্লোরে ঘুমানোর অভ্যাস একেবারে নাই, এই জন্য আর কিছু বিছানো নাই। ঘুমাতে গেলে তো কিছু তো বিছাতে হয়, তাই না? আজকে দিনটা এখানে একটু অ্যাডজাস্ট করে নিন, তারপর আমি কালকে থেকে আমি ফ্লোরেই ঘুমাবো। বিছানোর জন্য কিছু নিয়ে আসবো, ফ্লোরেই ঘুমাবো। আপনার কথা তো আমি মতলব খুঁজে পাইতেছি। না না, মতলব না না করতেছেন কিসের জন্য? আপনি যেভাবে কথা বলতেছেন আর আপনার চোখ মুখ আর শরীরের ভাস্কর্য দেখে বুঝতে পারতেছি আমি যে আপনি কোনো কিছু একটা ভাইবা চিন্তা আপনি এখন আমার এখানে আসছেন। কি কি মনে করছেন? আমার বোকা মনে করেন? হ্যাঁ, আপনি তো আমার সাথে এক বিছানায় ঘুমাইতে পারবেন না, সরি। এখন যদি আপনি এক বিছানায় ঘুমাইতে চান, তাহলে এই রাত্রে আমি এখান থেকে বের হয়ে সোজা আমার বাসায় চলে যাবো। না না, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, আসলে এছাড়া আমার কিছু করার নেই। আপনি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন, জাস্ট একটা রাতের তো ব্যাপার, প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি, কালকে থেকে আমি ফ্লোরে ঘুমাবো। কয় হাত ধরে শুবেন? আপনি আপনার মতো করে ও সাইডে ঘুমাবেন, আমি আমার মতো করে একদম এই কর্নারটা ঘুমাবো, মানে অনেকটা ফাঁকা থাকবে মাঝখানে। আমার একটা শর্ত আছে, মাথার নিচে বালিশ দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে মাথার নিচের বালিশটা মধ্যে রাখবেন, মাঝখানে। আচ্ছা, আপনি যেভাবে চান সেভাবে রাখেন। হ্যাঁ, এখানে রাখেন। যদি এই বালিশটারে ওভারটেক কইরা একটা চিল পরিমাণে নখও যদি আমার গায়ে লাগে, তাহলে চিল্লান দিব। আর দ্বিতীয় অপশন হলো সোজা বাড়িতে চলে যাব। আপা, আমি চোর না, আমি শোন না, আমাকে বাড়িতে বিয়ে লাগছে তো ওই স্বর্ণ গয়না চুরি করতে আইছেন, বুঝছি আমি। এই এই আম্মা গো, কে কই আছো? প্লিজ আপনি চিল্লাচিল্লি করবেন না। এই কি হইছে বৌমা, চেঁচামেচি করতেছ কেন? এই দেখি আম্মা চোর, আমগো বাড়িতে স্বর্ণ গয়না সব চুরি করে লয়ে যাবো, দেখছ না বিয়ে বাড়ি। দেখুন আন্টি, উনি যা বলছে তা সঠিক নয়।
আমি চোর নই, বিশ্বাস করুন। এটা যেহেতু বিয়ে বাড়ি, আমি বিয়ে বাড়ির একজন মেহমান। আম্মা আপনি কি আরে চিনেন? আমি তো আরে জীবনে এই গ্রামে দেখি নাই, অন্য উদ্দেশ্য আসছে। হ্যাঁ, এর কথা বিশ্বাস করেন না কিন্তু। আচ্ছা বুঝলাম, তুমি শোন না, বিয়ে বাড়ির মেহমান, তুমি এই নারকেল গাছতলায় কি করতেছো? বিয়ে বাড়ির মেহমান হলে তো ঘরের ভিতরে থাকার কথা, আমাদের সব মেহমান তো ঘরের ভিতরে, তুমি বাইরে কেন? না মানে আমি আসলে একজনের জন্য অপেক্ষা করতেছি, তো ও বলছে এখানে দাঁড়াইতে, আমি এই জন্য দাঁড়িয়ে আছি। কার জন্য অপেক্ষা করতেছো? সে কে? মানে আমার এক বন্ধু আছে ভিতরে। ওই যে দুইজনে মিল্লা পরে চুরিটা করবো, বুঝছেন? হ্যাঁ, আমাদের সলিম কলিম বুঝ দিতেছো। হ্যাঁ, আমরা কিছু বুঝি না। আচ্ছা আন্টি, আমাকে দেখে আপনাদের চোর মনে হচ্ছে? চোররা কিভাবে আসে? শোনো বাবা, চোররা এইভাবেই আসে, সাধু সাইজেই থাকে। চোর কি আবার কি চুরি করার জন্য গামছা বাইন্দা আসে? তা আসে না। তুমি কি বুঝাবে যে তুমি চোর? এই ওরে ধর, ভূতা দিলে ভর ভর কেন সব সত্যি কথা বের হয়েছে। আন্টি আমার কথা এই, চলেন, আন্টি চলেন, হ্যাঁ? দেখুন, চল, আরে যাইতে কইছি না, চলেন। চল, দেখুন, চল, চল। আমি একজনের জন্য অপেক্ষা করতেছি আন্টি, বিশ্বাস আরে, করুন আমাকে। একজন আছে না, বাড়ির ভিতরেই তো আছে। হ্যাঁ? আন্টি বাড়ির আপনাদের ভিতরে কথা ভুল হচ্ছে। দাদা, এই রাজ বাইরো, চোর ধরে নিয়ে আইছি। কি ভুল করতেছিস? এই। হ্যাঁ? রাজ! চোর বলে ধরে নিয়ে আসছে আবার কথা বলছিস। কি হয়েছে? এই যে চোর ধরে নিয়ে আইছি। এটা কারা? হ্যাঁ, এই যে কল্পনা। আমাদের নারকেল গাছ হ্যাঁ? তলায় দাঁড়ায় ঘরের মধ্যে উকি মারতেছিল, আর বৌমা বাথরুমে যাইতেছিল। চোর চোর করে বলার পর আমি দৌড় পাড়ে যাই ধরছি। চোর চুরি করতে আসছিল। মুরব্বী বিশ্বাস করেন, আমি চোর না, আমি কোনো কিছু চুরি করি নেই। ওনারা শুধু শুধু ভুল বোঝে আমাকে এখানে টেনে এসে নিয়ে আসছে। না দাদা, সত্যি কথা কইতেছি, একদম চোরের মতো খালি উকি ঝুঁকি এরকম করে মাইরা দেখতেছে। আমগো বাড়িতে বিয়া লাগছে, দেখছে না? হ্যাঁ। স্বর্ণ গয়না দেখছে, এগুলো নিতে আইছে চুরি কইরা। তুই শোন না, এই বেটা তুই নারিকেল গাছ উকি মাকি পারতাস কে? হ্যাঁ, কি নাই কষ্ট দেহি? আমারও তো এইটা কথা। হ্যাঁ? বেশভূষা দেখে তো মনে হয় না যে চোর, মনে তো হয় ভদ্রলোকের ছেলে। কিন্তু এই রাত্রে নারকেল গাছ তলার নিচে কি? এই নাতি শোনাই, এই খেলা তো মনে হইতেছে মাইরা ই করে খেলাই। হ্যাঁ, যখন মাল মরে থাকে পরে সব ঝামেলা হবো। এই ধরে রাখ, আমি মাছ ধরে রাখি যাই। হ্যাঁ, ঠিক এই! আছে আব্বা। ধর। আজ তোর মজা বসামু, যাইতেছি আমি মাছ ধরে। না না মাইটার দেওয়া যাবে না, দেখা ভদ্র মনে হইতাছে। সত্যি করে কো তোর বাড়ি কই? মাতব সাপ, ও মাতব সাপ, ঘুমাইছে নাকি? মাতব সাপ, বললাম মাতব সাপ। এই পেড়া কি বলে বিয়ের দাঁত খায় ঘুমাই পড়ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত হইচই কেন? মনে হয় যে ডাকাত পড়ছে বাড়িতে। মনে করেন তাই। মনে করেন তাই? কি হয়েছে, কি সমস্যা কি? আমি নেই মাত্র খাইয়া এলাম আপনাকে বাড়ি থেকে, আবারও খাইতে হইব? মাতব সাপ সুর ধরছে, সুর। ওহো, বিয়ে বাড়িতে এরকম চুরি চামারি হয়? বরের জুতা চুরি করে রাখে, এইটা করে ওইটা করে। এটা কোনো ব্যাপার না, কিছু টাকা পয়সা দিলে আবার ওইগুলো ঠিক হয়ে যাবে। আপনারে কি কমো, আসলে বাস্তবে সুর ধরছে আমার নাতি। বাস্তবে চোর ধরছে? হ্যাঁ, তাইলে অসুবিধা কি, চর থাপ্পড় দিয়া বিদায় করে দিই। আপনার বুঝাবার পাইতেছি না। আমি চর থাপড়ার দিমো, পরে মরে গেলে পরে কুটকাছের তোর ভরমু। আপনি আমাকে এলাকার মাছ ধর, আপনি মারেন কাটেন তাই করেন, পিছাড়া করে দেন। আমার যাইতে হইব? হ্যাঁ, যাওয়ানি লাগবো। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবিটা পরে আসি। মাছ বসাব, দেরি করেন যাবো না। নাতির ধরে তুই আবার ঝটকা মারতে যাবো গা। আহেন তাড়াতাড়ি আহেন, আচ্ছা আচ্ছা চলেন। আহেন আহেন। আসসালামু আলাইকুম। দেন ওয়ালাইকুম আসসালাম। মাছ বসাব দেন। এই যে সুর এত রাইতে আমার বাড়ি চুরি করে রাইছে, তার মধ্যে আমাকে আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে। হ্যাঁ, এই বেটা এই নারিকেল গাছের আয় বলে উকি ঝুঁকি পড়ছে, মানে কুইনটা ঢুকবো এর লাগে। এই যে আচ্ছা। আমার নাতি ধরে নিয়ে আইছে। ঠিক আছে, এই ছেলে, এই উঠে দাঁড়াও। এরা শুধু এত সুন্দর দেখা যায়। কি নাম তোমার? জি আমার নাম মোহাম্মদ সোহেল। বাবার নাম কি? জি মোহাম্মদ বরকত আলী মোল্লা। তোমাদের কোন গ্রাম?
আমাদের বাঘাবাড়ি, এটা কোন থানার ভিতর পড়ছে? শাহজাদপুর। আচ্ছা আচ্ছা, জেলা? এই তো সিরাজগঞ্জের মধ্যে। সিরাজগঞ্জ জেলা। কোথায় থাকি কোথায়, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এই বিচার করতে গেলে তো রাজকে দরকার, একটু রাজকে ডাকেন। আগে করা বসাই দেন নাকি? আরে আগে বিচারটা হোক। আর নাতি যা রাজটা কিনা যা। লাস্ট তো আজকে বাসর ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। আর মার বসব কইতেছে রাজা ছাড়া হবো না, যা। ও আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে। সবাই আহেন, কি হইছে আল্লাহ গো? সব শেষ হয়ে গেছে। ও আল্লাহ, তাড়াতাড়ি আহেন সবাই। কই আল্লাহ গো। তোর কি হইছে? যান মাদ্রাসা যান। কথা কও। কি হইছে তো? বাবা বাবা কি হয়েছে? এই কথা কস না কেন? ও কি করবো আমি? আল্লাহ, এই নাতি কি হয়েছে? ডাইনি আমার বোলারে মাইরা ফেলাইছে। আমি আমার বোলা কই পামু? মাদ্র সাহেব আপনি কয়ে দিয়েছি পিছনে লেগে শুনতেছি। আমার নাতিটার অবস্থা কেন? আমি কি করবো ঘর তো দেই। আমার মনে হইতেছে কি সব কিছু এই লোকের সাথে কোনো কিছু মানে সম্পর্ক আছে আমার মনে হয়। এখন আমি বুঝতাছি এই কারণেই আমার দেওরে বারবার ঘর থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ ও মাদ্র সাহেব থানায় মোবাইল করেন, থানায় মোবাইল করেন। হ্যাঁ একটা পরকীয়ার জন্য আজকে 3টে জীবন ধ্বংস হয়ে গেল। আজকে এই পরকীয়ার জন্য সারা দেশের সমাজ তছনছ হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারো যে এই পরকীয়ার পরিণতি কি হলো? আর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এর সাথে 5 বছর যাবত সম্পর্কে আছি। আমি এরই বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার বাবা আমার মা আমাদের সম্পর্কটা মানিয়ে নিতে পারতেছিল না। আমি এতবার করে কইছি যে আমি এই বিয়েতে রাজি না, এই বিয়েতে রাজি না, কিন্তু আপনাদের অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, আমার আব্বা আমার একটাই কথা, আপনাকে বাড়িতে যদি আমার বিয়ে হয় তাহলে আমি সুখে থাকবো। আমার বাবা কইছে যদি আমি এই বিয়েতে রাজি না হই তাহলে নাকি সে সুইসাইড করে মরে যাইব। কিন্তু বিয়ে হওয়ার পরে আমি আসলে মাইনে নিতে পারতেছি না। আমি আসলে এর সাথে সারা জীবন কাটাইতে পারতাম না। আমি যদি সত্যিটা কইতাম তাহলে তো আপনারা সবাই মিলে আমারই দোষারোপ করতেন। আমি মায়া মানুষ, সব দোষ তো আমারই হইতো। আমি কিছু ভাইবে উঠতে পারতেছিলাম না। আমি কি করবো না করবো, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। এর মধ্যে আমার বয়ফ্রেন্ড বাড়ির উঠানে এসে দাঁড়ায় রয়েছে। আমি ওনার সাথে দেখা করছি, কিন্তু কোনো কিছু প্রকাশ করতে পারতেছিলাম না। আমি কি করবো? আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে হাতের করে একটা ছুরি পাইলাম। আমি ছুরিটা আমার কাছে রাখছিলাম। আমি বারবার করে কইছি ওনারে সোফার রুমে গিয়ে ঘুমাইতে। উনি যে সোফার রুমে গিয়ে ঘুমাইতো তাহলে আমি ওনারা হত্যা করতাম না, কারণ উনি সোফার রুমে ঘুমাইলে পরে আমি মধ্যরাতে বাসার থেকে পালাই যাইতাম আমার বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু উনি আবার আমার ঘরে চলে এসেছে। আর কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি হত্যা করছি। আর একটা কথা কবি না, মেলা কথা কইছস তুই। তুই আমার নাতিটাকে ভাইরা বলে। এই যেদিন তুই ঠিক দেখিস না সেদিন তুই আমারই কইতি তাই তুই কইলে আমি তো আমি নাতিকে বিয়ে করাইতে না করে আজ তোর একটা ভুলের কারণে আমার নাতি না
আমার পোলা কি ক্ষতি করছিল যে আমার পোলারে মাইরা ফেলার লাগলো? একবার তো আমারও বলতে পারতি, আমি তো আমার পোলার জোর করে ঘরে পাঠাইতাম না। আমার পোলা আসতে চাই না, শুধুমাত্র আমি জোর করে পাঠাইছি। আমার পোলা লাশ হয়ে গেল, আমি তো জানুম না, আমিও তোরে মাইরা ফেলাই দেবো, আমিও মাইরা ফেলাই দেবো। বোমা বোমা আমার নাতি গেছে, আমি তোমার আড়াইতে পারবো না। মাত্র সাপ আর দাঁড়াই রয়েছেন কে? থানায় ফোন দেন, ফোন দেন এই দুইটা থানা দেন। কি কথা শুনি তো? কি কথা কবি? আপনারা যেইভাবে আমার অত্যাচার করতেছেন এতে করে তো আপনাকে ক্ষতি হইব, কারণ আমার গর্বে আপনাকে বংশের প্রতি ওর তো কষ্ট হইতেছে, ওর তো ক্ষতি হইব, এটা কেন বুঝতেছেন না আপনারা? আহারে ওনার পেটে বংশের প্রদীপ দিকে ওনার লুতুপুতু করবে। এই, তোরা যে বারবার করে কওয়া হইতেছে যে এই বাড়িতে বসে তুই তোর বাচ্চা ডেলিভারি করাইতে পারবি না, ডেলিভারি করাইতে গেলে অনেক খরচ হইব, কথা কি কানে যায় না? হ্যাঁ, শালা শয়তান মহিলা, যা বাবার বাড়িতে যা। আম্মা আম্মা আপনারা তো জানেন আমার বাপ অনেক গরিব মানুষ, দিন আয় না দিন খায়, আর ওই জায়গায় আমার সেবা যত্ন করার মতো তো কেউ নাই। তাছাড়া একটা কিছু যদি হয়ে যায় আমার বাপে একলা কোনো কিছুই তো করতে পারবো না, এই কারণেই তো এই বাড়িতে আছি। আপনারা সবাই আছেন, সবার মধ্যে থাকলে আমি একটু ভালো থাকবো। আর এখনকার যে যুগ পড়ছে, আমার তো মনে হয় আমার সিজার করা লাগবো, তখন তো অনেকগুলা টাকা লাগবো। এই ফকিন্নির বাচ্চা, সিজার করা লাগবো, অনেক টাকা লাগবো, তো তা আমরা কি করতে পারি? হ্যাঁ, আর প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ির তার প্রথম সন্তানটা হয়, শ্বশুর বাড়িতে হয় না। তোর বাপ গরিব কি বড় লোক সেইটা তো আমার দেখার বিষয় না, তুই বাপের বাড়ি যাবি এইটাই হলো বড় কথা। আম্মা আপনি কেন বুঝতে পারতেছেন না? এই ফকিন্নির মেয়ে হলো যে চরম লেভেলের বুদ্ধিমান। বুদ্ধিমান যদি না হইতো তাহলে এতদিন ওর বাপের বাড়িতে থাকতো। ও কি চায় জানেন? সেদিনকে ও আমার কথায় কথায় কইছে, ও কয় যে আমি যদি বাপের বাড়িতে যাই আমার বাপের টাকা খরচ হইব, ও বাপের টাকা খরচ করে তো ডেলিভারি করাবো না, সন্তান তোমাগো, খরচ তো তোমরাই করবা। এই বেয়াদব মায়ের আপনি এখনো বাড়ির মধ্যে রাইখা রেখা খাওয়ায় খাওয়ায় পড়তেছেন। আম্মা আমি এরকম কিচ্ছু কই নাই, আপনারা তো দেইখা শুই নাই আমারে বিয়ে করে আপনাকে বাড়ির ওলার বউ বানাইছেন। আপনারা তো আমার আব্বার অবস্থা জানেন, তার কাছে টাকা পয়সা আছে নাকি নাই। আমি বিশ্বাস করেন, হ্যাঁ যেটা কইছি এটা মিছা কথা, আমি এরকম কোনো কথা কই নাই। তোরে তো আমি পোলার বউ বানাই নাই, তোরে বানাইছি এই বাড়ির চাকরানি, কাজ করবি, খাবি দাবি, বাস, আর কোনো কথা না। খবরদার পোলার বউ বলবি না। হ্যাঁ, কিসের পোলার বউ? আপনারা এই কথা কইই তো ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে। এই যে দেখেন, আমি প্রেগন্যান্ট, কাজ কাম করলে পরে বাচ্চার ক্ষতি হইব, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমার একটু ভালো মন্দ খাওয়ান, আপনি বুঝেন না? কেন সে এত তাড়াতাড়ি বাচ্চা নিছে? এই ফকিন্নির মেয়ে এখন বাড়ি থেকে বের করেন, আর সেটা যদি না পারেন আমার এখন কেমনে পয়েন্ট করতে হবে ওই দেখায় দিতেছি। বোমা, তুমি একদম ঠিক কথা বলছো। এই হারামজাদি, তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই যে বাড়ি থেকে যে বাইর করলাম না, বাচ্চা হইব খবর দিবি, তারপর আমরা যে আনতে যাবো। তার আগে এই বাড়ির ভিতর ঢুকতে পারবি না, বলে দিলাম। টাকার জন্য ফোন দিলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো। কি ব্যাপার, কানতে কানতে কই যাইতাছ? আমি তোমারই খুঁজতেছিলাম। ভাবি আর মা আমার উপরে অনেক অত্যাচার শুরু করছে, আমারে বারবার কইতেছে আমার বাপের বাড়ি চলে যাইতে। তুমি তো জানোই আমার বাপের বাড়িতে তো আমার রাখার মতো আমার বাপের কোনো সামর্থ্য নাই, ওই জায়গায় গেলে তো আমার কষ্ট হইব, এই কারণেই তো আমি যাইতাছি না। তুমি তো বুঝো। এখন আমি কি করতে পারি তোমার জন্য? তুমি একটু মারে আর ভাবিরে একটু বুঝাও না, বুঝাও না তা করে যে আমার উপর যেন এরকম অত্যাচার না করে। আর আমার যে অবস্থা, আমার মনে হইতেছে আমার সিজার করা লাগবে, আর সিজার করতে তো অনেক টাকা পয়সা লাগে। আমার বাপের তো এরকম সামর্থ্য নাই যে এত টাকা পয়সা দিয়ে আমার সিজার করাইবো। তুমি তো আমার স্বামী, তুমি তো বুঝবা, ঠাকুর একটু দয়া করে বুঝাও আমার যেন বাড়ির থেকে না বাইর করে সাথে। শোনো, আমি মায়েরে আর ভাবিরে কিছুই বুঝাইতে পারবো না,
তোমার বাপ যে তোমার জন্ম দিছে, জন্ম দিয়া শুধু একটা মেয়ের বিয়া দিয়ে দিলেই কি তার দায়িত্ব শেষ? ওই মেয়ে কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে, কি পড়তেছে, কেমন চলতেছে, সেইটা কি তার বাবার জানা প্রয়োজন না? বুঝলাম তোমার বাপ একটা গরিব মানুষ, গরিবেরও কিন্তু একটা শ্রেণী আছে। প্রত্যেকটা গরিব, সে যত গরিবই হোক, তার সন্তানের প্রতি তার ভালোবাসা মায়া দয়া থাকে। কিন্তু তোমার বাপের তোমার প্রতি কি কোনো মায়া দয়া আছে, ভালোবাসা আছে? আমার কাছে মনে হয় না আছে। আমার কাছে মনে হয় না ওই বাপের সন্তান তুমি। যদি তুমি ওই বাপের সন্তান থাকতা, তাহলে তোমার শ্বশুর বাড়িতে তোমার বাপে মাঝে মধ্যে আসতো, টাকা পয়সা পাঠাইতো। তোমার সিজার হইব তোমার বাপের বাড়িতে, এই বাড়িতে তোমার সিজার হইব। এটাই আমার শেষ কথা। তার মানে তুমিও কইতে চাইতেছো আমি এখন এই বাড়ি থেকে চইলা যাই না? ঠিক আছে, তুমি স্বামী হইয়া যখন তোমার বউয়ের কষ্ট বুঝলা না, তাইলে এই বাড়িতে থেকে আমার কি লাভ? আমি কার আশায় এই বাড়িতে থাকবো? আমি চইলা যাইতেছি, আমি চইলা যাইতেছি। চইলা যাও। যদি পারো বাপের বাড়ি থেকে সম্পদ নিয়ে আসতে, তাহলে আইসো, আর নাইলে আর কোনোদিন এই বাড়িতে আইসো না। আর যাও গিয়া বলো তোমার বাপের সিজার করাইতে। যাও। ঝামেলা মুক্ত। এখন এখন আমার ইচ্ছে হইতেছে এই বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াইতেছে। ঝামেলা মুক্ত মানে কিসের ঝামেলা? কি ঝামেলা? উটকা ঝামেলা, উটকা ঝামেলা। আপনি বুঝেন না? এই যে বাড়ির ভিতরে আমি বড় বউ, এখন পর্যন্ত আমি বাচ্চা কাচ্চার প্ল্যানিং করি নাই, এদিক দিয়ে ছোট বউ নতুন আইতে নাইতে বাচ্চা একটা নিয়ে ফেলছে। সে তো ভাবছিল আমরা সবাই মিলে তার সেবা যত্ন করবো, মানে সেই থাকবে এই বাড়ির মহারানী হইয়া আর আমি থাকবো এই বাড়ির চাকরানি হইয়া। কিন্তু তার উল্টাটা করছে। আম্মা কি করছে জানো? আম্মা তারে ধাম করে কয়েকটা চর মেরে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিচ্ছে। খুব ভালো করছে। আর সেই ভালো তো তুমি খুশি হয়ে একবারে নাচানাচি শুরু করে দিছো। খুব ভালো হয়েছে না? এই ছোট বড় সাফাই গাইতেছো কেন? হ্যাঁ, সমস্যা কি? হ্যাঁ, শরীরে শিরায় শিরায় রক্তে রক্তে টান লাগতেছে? ছোট বড় জন্য দরদ উতলাই উঠতেছে তোমার? শোনো, ওই মাইয়া হলো ফকিরনির মাইয়া। ওই ফকিরনির মাইয়া আমার লাগে হিংসা কইরা তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নিল। ও কি ভাবছে? হ্যাঁ, ওরে হেরে বসে বসে খামু? হ্যাঁ, ও কি ভাবছিল এই বাড়ির চাবি নিয়ে এরকম ঘুরাইবো আর মনে মনে ভাববো যে বাচ্চাটা নিয়ে আমি ভালোই করছি? এইটা তুমি হইতে দিব না। এই জন্য আম্মারে ভালো করে বুদ্ধি দিয়া ওই ফকিরনির বাচ্চাটা বাড়ি করছি, আর বাপের বাড়িতে যে টাকা খরচ করে বাচ্চা ডেলিভারি করা। সবই ঠিক আছে, তুমি খুশি হয়েছো, সবই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার কথা চিন্তা করতেছি। কেন আমার কথা চিন্তা করতেছো কেন? ওই ফকিরের বাচ্চা যখন এই বাড়িতে ছিল তখন তো সে কাজকর্ম করছে, তুমি তো কাজকর্ম করো নাই, আরামসে খাইছো দাইছো ঘুমাইছো। কিন্তু এখন এখন এই বাড়ির কাজকর্ম তো তোমার উপরেই পড়ে গেল। আমি তো সেই চিন্তাই করতেছি। সেই চিন্তা করেই তো আমি তোমাকে বললাম উটকো ঝামেলা মাথা থেকে চলে গেছে, এখন আমি আমার বাপের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? না। এই জন্যই তো বাপের বাড়িতে যাইতে চাইতেছি। বাপের বাড়িতে গেলে কয়দিন ভালো মন্দ একদম চাকায়া খাইতে পারবো, আর যখন এই ফকিরনির মেয়ে বাড়িতে আইবো তখন এই বাড়িতে যাবো। তাহলে আমার কাজ কাম কিছু করতে হইব না। একদম ঠিক। মানে আমিও কদিন বাড়ি ঘরে থাকতে থাকতে কেমন একটা মানে আইলস হয়ে গেছি। হ্যাঁ, চলো কাপড় চোপড় গুছাই। কই যাস তোরা? শ্বশুর বাড়ি যেতেছি মা। তোমরা যদি শ্বশুর বাড়ি যাও তাহলে এই সংসারের কাজকর্মগুলো কে করবে? আর ঠিক কথাই তো, আমার মা তো ঠিক কথাই কইছে। তুমি যদি তোমার বাবার বাড়ি যাওয়ার কাজটা না 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 মানে তুমি আর মানে কি তোমার সমস্যা কি? হয়েছে, তোরা তো তল লাগবে না। বউ যা বলে তাই শুনে বলতেও তো পারে না, তো 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 করতে থাকে। হ্যাঁ, আপনার ছেলে কি আপনারা দেখে ভয় পাইবো? বউ দেখে ভয় পাইবো তো কারা দেখে ভয় পাইবো? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমার বাপেকে এই বাড়িতে বউ করে পাঠাইছে আপনার বাড়ি কামলা দেওয়ার জন্য? ওই ফকিরনির মায়া দেখে না আপনার বাড়িতে কাজ করে, কিন্তু আমি তো ফকিরনির মায়া না, আমি হলাম কি জমিদার বাড়ির মায়া। এই বাড়িতে তো আমি কাম করতে পারবো না। তার মধ্যে আবার এই যে আমার জামাই এত দামি দামি ক্রিম সোনা আমারে মাখায় চেহারাটা সুন্দর রাখার জন্য, এই দামি দামি ক্রিম সোনা মাইকা ওই যে 2 টাকা রান্না করে ঢুকে আমি রান্না করবো, এটা তুই ভাবলেন কেমনে? বৌমা, তুমি রান্না করবা না তো রান্নাটা কে করবে? আমি করব। অবশ্যই আপনি করবেন। যখন আপনার ছেলে আমার বিয়ে করে নাই তখন রান্না কে করতো? আব্বা তো আর কাজের লোক রাখে নাই। আপনারাই আমি দেখছি বান্দি খাটা খাটছেন, আর এখন আমারে দেখা হাত পা কি লুলা হয়ে গেছে আপনার? বৌমা, মুখ সামলায় কথা বইলো। তুমি বেয়াদব, এত যে বেয়াদব তা তো জানতাম না। তার থেকে তোমার ছোট বউ ভালো ছিল।
কখনো আমার মুখে মুখে তর্ক করে নাই। যখন যে কাজটা করতে বলছি দৌড়ে যায় করছে, আমার সম্মান করছে, আমার সেবা যত্ন করছে। আর তুমি বাপ রে বাপ, আপনি দেখতেছি আস্তে একটা পোল্ট্রি মুরগি। জাগার মধ্যে পোল্ট্রি নেওয়ার অভ্যাস যে আপনার ভালো আছে তা এখন আমি বুঝতে পারছি। যখন এই ফকিন্নির মাই এই বাড়িতে কাজ কাম করে তখন আপনি কি করেন? তার এমন ঘাড়ান যে মাইয়া একদম কাইতে যায়। আর আমারে কি করেন? আমার বড় বউ অনেক ভালো, আমার বড় বউর মতো বউই হয় না। ওই যে আমার বাপে টাকা খসায়, হ্যাঁ, আর ছোট জনের বাপে টাকা খসাইতে পারে না। আর এখন যখন আমি কাম করতে পারবো না, আপনার নিজের কাজ করতে হইব, এখন আমি খারাপ হয়ে গেছি, তাই না? বৌমা, পোল্ট্রি মুরগি বলতেছো না? পোল্ট্রি মুরগি কার জন্য হয়েছি? তোমার জন্য হয়েছি। কারণ তুমি সব সময় আমাকে কান পড়া দিয়ে রাখছো, ছোট বৌমা ভালো না, এটা করে ওইটা করে, তারাতে কাজ করান, হ্যান করান, ত্যান করান। আমারই ভুল তোমারে বিশ্বাস করা, আর বিশ্বাস করছি দেখে আজকে তুমি লাথি মেরে দিয়ে চলে যাচ্ছ। আরে আমি লাথি মেরে দিয়ে চলে যেতেছি? আমার বুদ্ধি আপনি কেন নিবেন? আপনি কি ভাত খান না? আপনার মাথায় ঘিলু নাই, জ্ঞান নাই? হ্যাঁ, আপনি কি মনে করেন? কি মনে করেন আপনার স্বার্থ অনুযায়ী আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, আমার দোষ দিতে যাইবেন না। শোনেন, হ্যাঁ দেখ কি শুরু করলে দুজনে মিলা। আমি যাবো শ্বশুর বাড়ি, চলো। শোনো, কি কাপড় চোপড় গুছাই পকড়া। তুমি? কেডা? না আমি। আগে যাইয়ে গুছাও যাও। আজকে দেখমু কে আমারে ঠেকায় বাপের বাড়ি যাওয়াতে। হ্যাঁ, কে ঠেকাইব আমারে? আমারে দিয়া কাম করায় খাইবো। শখ কত। কি ভাবতেছো আমিও ঘরে চলে যাবো? না, একটা কথা কই শোনো। শোয়ার উপরে শোয়া শের বুঝো, এইটা হইতেছে তোমার বড় বৌমা। আমার বউ কিন্তু আমার যেমন আদর যত্ন সোহাগ করছে, তোমারে কিন্তু তার মার চোখে দেখছে। তোমারে কোনোদিন অপমান করে নাই, তোমারে কোনোদিন অবিশ্বাস করে নাই, তোমারে কোনোদিন অসম্মান করে নাই। সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। আর বেশি কিছু বলার নেই, এখনো সময় আছে। আমার বউ আমার চোখের সামনে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে, আমি কিচ্ছু বলি নাই। কেন জানো? কারণ আমার মনের মধ্যে বিশ্বাস আছে যে তুমি তোমার ভুলটা একদিন না একদিন বুঝতে পারবা। এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝা তোমার ছোট বৌমারে নিয়ে আসো। হ্যাঁ, একজনের কথা শুনে বৌমারে খেদাইছি, আবার তোমার কথা শুনে আমি বৌমা নিয়ে আসি। আর তার যে সিজারে খরচ, এই সিজারে খরচটা কে করব? আমি এই খরচ টরচ করতে পারব না। বোকা হইছি তাই বলে এতটা বোকা না। ও আল্লাহ, আব্বা, ও আব্বা। কারা? মা, তুই কি রে মা, তোর এই অবস্থা কে? আর কান্তাছস? জামাই বাবাই কো? পিয়ার খাইছস কে? আব্বা, হ্যাঁ আমার শাশুড়ি আর আমার যা হ্যাঁ, দুজনে মিলে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। বাইর করে দিছে? কইছে এই বাচ্চা ডেলিভারি খরচ সব তোমারে দিতে, ডেলিভারি হওয়ার পরেই হেরায় আমারে নিব। এই কথা কইছে? মারে, বাপের কাছে সন্তানের কোনো মাথার বুঝায় না। ঠিক আছে, আমি গরিব হইতে পারি রে মা। হ্যাঁ, তোর শাশুড়ি যখন কইছে ডেলিভারি খরচ দিব না, আমি তোর বাপে আরো পয়সা আছি, মরে যাই না কে? দরকার পড়লে গ্রামে শহরে যাই ভিক্ষা করবো, তাও টাকা তো জোগাড় কর না ভাই। দরকার পড়লে আমি আমার কিডনি জ্বালা দেব, কষ্ট দেবো না রে মা, কষ্ট দেবো। ঠিক আছে, ঠিক আছে, চল মা, ঘরে চল, উঠ। আব্বা, তোমার এত কষ্ট করা লাগবে না, আমার কপালে যা আছে তাই হইব। তুমি এত চিন্তা করো না, আমি শুধু তোমার বাড়িতে কয়টা দিন থাকতে চাই। এটা তুই কি কর? এটা তোর বাড়ি, তুই কটা দিন থাকবি গে? যেমন তো আমার নাতি না আসবো সেই পর্যন্ত তুই ওই বাড়ি যাবি না। আর আমি দেখাই দিব ডেলিভারি খরচ আমি জোগাড় করে দিয়ে পাই কিনা। হ্যাঁ, উঠ উঠোই, উঠ মা, উঠ, কোনো চিন্তা নাই। হ্যাঁ, উঠে 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 উঠে। বাহার ভাই, বাহার ভাই, কেডা? আমি ভাই। ও ইমানুয়েল ভাই, হ্যাঁ ভাই। সকাল সকাল আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি খুব আর বিপদে পড়ে আছি আপনার কাছে। বিপদ? কিসের বিপদ? আপনার কি কমো,
মায়াটা বাচ্চা পেটে 2-3 করে ডেলিভারি হবো, 40,000 টাকা দরকার। টাকা দরকার, এই টাকা খরচপাতি তো ওরা দিব, শ্বশুর বাড়ির লোকজনে দিব, আপনি দিবেন কেন? ভাই ওর শ্বশুর বাড়িতে কেমন দেবো? আমার মায়ের বাড়ি থেকে বাড়ি করে দিছে, আর কইছে ডেলিভারি হওয়ার পরে বলে রান লাগবো। বলেন কি, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তো খুবই খারাপ। ভাই এইটা নিয়ে আর ভাবার সময় নাই, আমার 40,000 টাকা দেন। 40,000 টাকা দেন বললেই হলো? 40,000 টাকা কি 2-1টা টাকা? এত টাকা আমি কোত্থেকে দিব? ভাই আমি যেভাবে হোক টাকা আপনার পরিশোধ করবো, সেভাবে টাকা দিতে না পারি আপনার বাড়ির সমস্ত কাম করবো, খেতে হাল বাগাল যা কিছু করা লাগে বাজার সাথে সব করবো ভাই। ওরে, আপনি তো একটা ঝামেলায় ফেলাইলেন। আর এইরকম একটা সেনসিটিভ বিষয়, টাকাটা তো দেওয়াই লাগে। আর কাজকর্ম করলে কয় টাকা উঠবো? আচ্ছা শুনেন, এক কাজ করেন, আপনার বিপদে তো আমার পাশে দাঁড়ানো উচিত। একটা কাজ করেন, ওই বাড়ির দলিলটা আমার কাছে দিয়ে যান। ঠিক আছে ভাই, আমি তো কাল সকালে আসি, আমি বাড়ির দৌড়ে নিয়ে আসি, আমার সকালে 40,000 টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে কথা ওইটাই হইলো যে দলিলটা দিয়ে দিবেন, আমি আপনার টাকা দিয়ে দেবো 40,000। ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই আপনি বড়টা বিপদ থেকে আমার বাঁচাইলেন, আমি এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো ভাই। বিপদ থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি আপনার পাশে দাঁড়াইছি। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই, তাহলে সকালে আমি দৌড়ে নিয়ে আসি, আচ্ছা, আমার টাকাটা রেডি রাখেন। রেডি রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। থাক, আল্লাহ বাঁচাইলো, আল্লাহ আল্লাহ। হায় রে দুনিয়া, একটা সন্তান ডেলিভারি হবে, সন্তানের বাপের কোনো দায়িত্ব নাই। মানুষ যে কোথায় চলে গেছে, সীমার হয়ে গেছে। ও আল্লাহ গো, ও মা, ও মা, ও আল্লাহ। মা মা, কি আছে কি আছে কি আছে? উঠ 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 উঠ। আব্বা, আব্বা আমারে তুমি ঘরে নিয়ে আসলো, আমার মনে হয় ব্যথা উঠছে। মা ঘরে কে নিয়ে যা, কি হবো? আমি চল হাসপাতালে নিয়ে যাই, যা। না আব্বা, হাসপাতালে গেলে অনেক টাকা লাগবো, তোমার কাছে তো এত টাকা নাই। তুমি ওই যে পাশের বাড়ির খালার ডাক দিয়ে নিয়ে হো, তাইলে হইব। মারে তোর কি মাথা খারাপ হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার কি কইছে? সিজার ছাড়া ডেলিভারি হবো, নর্মাল হবো না। তুই চিন্তা করস কে? আমি টাকার ব্যবস্থা করে হারাইছি। আব্বা শুনো, সবসময় ডাক্তারের কথা সত্যি হয় না। তুমি চলো তো, এত টাকা তোমার কাছে নাই, এখন এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আর টাকার চিন্তা করতে হস কে? টাকার ব্যবস্থা করছি তো আমি। টাকার ব্যবস্থা করছো মানে? হ্যাঁ। কই থেকে এত টাকার ব্যবস্থা করছো তুমি? মারে এত কথা কর সময় নাই, উঠ তুই, উঠ আস্তে আস্তে উঠ, আমি ডাক্তার কাছে নিয়ে যাই। বেনি, আ বেনি। বাপরে বাপ, মিষ্টি মুষ্টি হাতে করে নিয়ে চলে আইছেন কি? আরে সুখবর আছে, সুখবর। আমি না হইছি, তাই তো মিষ্টি খাওয়ার নিয়ে আইছি আমি। তোমার শাশুড়ি ডাক দাও। মিষ্টি খাওয়াইতেছেন কারে, আমারে না আপনার বেন? বাড়ি সবারই খাওয়ামু। আপনি ডাকেন আপনার বেন, আমি ডাকতে পারবো না। বেনি, আ বেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেনি, সুখবর আছে, সুখবর। আপনার দাদি হইছেন, আমি নানা হইছি, তাই তো মিষ্টি নিয়ে আইছি, মিষ্টি মুখ করামু। কি সত্যি? হ্যাঁ আমি দাদি হ্যাঁ, হইছি? জামাই। ওয়ালাইকুম সালাম বাবাজি। হ্যাঁ, আল্লাহ, তুমি তো বাবা হয়ে গেছো গা, এই যে মিষ্টি নিয়ে আইছি, মিষ্টি মুখ করামু তোমার করে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমারে বাবা বানাইছে। মা এখানে দাঁড়ায় থাকবা? আচ্ছা একটু থামেন, এত খুশি হইেন না। এই যে শুনেন, আপনার মাইয়া যখন এই বাড়িতে ছিল, হ্যাঁ, এর যে অঙ্গভঙ্গি, চাল চলন, আচার আচরণ, চেহারার যে ডাইস হয়েছিল, আমার তো তারে দিয়ে মনে হচ্ছে মাইয়া হইব। কি মাইয়া হইছে? কি যে কও মা, আর ছেলের সন্তান হয়েছে, ছেলে। কাম সারছে, তাহলে তো বাড়ির ভাগ নিয়ে ফেলাইছে। আর থাম তো, হ্যাঁ, মেয়েই হোক আর ছেলেই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ঘর আলো করে আমার নাতি আসছে, এইটাই আলহামদুলিল্লাহ। বৌমা সোহেল, এরকম করে লাভ নাই, চল আমরা আজকে যাই বৌমারে নিয়ে আসি, আমার নাতিকে নিয়ে আসি।
ভূতের মুখে রাম রাম, বাপ রে বাপ। যেই বউরে সহ্যই করতে পারে না, ঠিক মতো 3 বেলা খাইতেই দেয় নাই, এখন তার নাতি হয়ে গেছে। যান, আপনার যেহেতু যাইতে মন চাইতেছে আপনি যান, আমরা যাবো না। ভাবি তোমারে অনেক দিন ধরে কিছু বলমু বলমু কইরা বলা হইতেছে। তুমি এই বাড়িতে আমার মায়ের সাথে আমার বউয়ের সাথে যা শুরু করছো তা কি ভালো করতেছো? আমি তোমার বড় বোনের চোখে দেখি বিদায় আমি তোমার এতদিন কিছু বলিনি, কিন্তু আজকে তুমি আমারে বলতে বাধ্য করতেছো। এই বাড়িতে একটা শিশু বাচ্চা না, যাই হোক তোমাদের হয় নাই, আমার হইছে, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমার দান করছে, আর তার নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, তারে ছোট করে তোমরা কথা বলতেছো। ভাবি আমার মায়ের অপমান করছো, আমার বউরে অপমান করছো, আমি সব মাইনা নিছি, কিন্তু আমার নবজাত শিশুরে যদি অপমান করে কোনো কথা কও তাহলে কিন্তু এই বাড়িতে রক্তের বন্যা বয়ে যাবে। আমি একটা কথা বলে দিই মা, চলো চলুন ভাই, এসে চলো। চলুন চলুন চলুন। আস্তে একজন দামড়া খাসি দাঁড়ায় দাঁড়ায় ছোট ভাইয়ের কথাগুলো খালি গিললো। হ্যাঁ, 2 লাইন কওয়া যায় না নাকি? লগে মুখ নাই, খালি মুখ দিয়ে গিলতে পারে, কথা 2 লাইন কইতে পারে না। এই রে, তোমার মুখেই তো জোর বেশি, আমি আর কি করব? তুমি শোনাই দিতা। আমি তো শুনাইছি, আমি কি বইয়া রইছি? তাহলে হইছে ওরে। যা ঘর যাও, আসো। মাতব্বর সাজে। মানিবা ওই দেখ কাগরে নিয়ে আইছি। ওই দেখ বৌমা কেমন আছো বৌমা? আমার নাতির আমার কোলে দাও। না, আমার সন্তানরে আমি কারো কাছে দিব না। চুপ কর, শাশুড়ি হয় না? আব্বা, হ্যাঁ? তুমি আজকে চুপ থাকবা, তুমি কোনো কথা কইবা না। ঠিক আছে। আমারে কইতে দাও। কি এতদিন পরে আপনার নাতিনের কথা মনে পড়ছে, এই কারণে আইছেন কোলে নিতে? যখন আপনার নাতি আমার পেটে ছিল তখন তো তার মায়ের দিকে আপনি কোনো যত্নই নেননি, তাহলে যেমনি ইচ্ছা এমনি খাটাইছেন। একবারও চিন্তা করেন নাই যে আমি তো আপনাকে বাড়ির বউ, আর আমার পেটে আপনাকে বংশধর। সংসারে যাওয়ার পরের থেকে আপনাকে ওই সংসারের সমস্ত কাজ আমি করছি, তাতেও আপনাকে মন পাই নাই। আপনাকে সব কথা শুনছি, আপনার সেবা করছি, আপনার পোলার সেবা করছি, আপনার বড় পোলার হুকুম মানছি, ও যখন যা কইছে তাই আমি করছি। কোনোদিন আমার কথা আমি চিন্তা করি নাই যে আমার কষ্ট হইব, আমার সন্তানের কষ্ট হইব। কারণ কি জানেন, আমি গরিবের মাইয়া, আর আজকে আমি গরিবের মাইয়া দেখে আপনারা আমার উপর নির্যাতন চালায় যেতে পারছে, আর আমিও মুখ বুঝা সহ্য করছি। তারপরে একজন মানুষ হিসেবে মানবতার খাতিরে ভাবছিলাম আপনারা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, এত কইরা কইলাম যে আমার বাড়ির থেকে বাইর করে দিয়েন না। আমার বাপটা গরিব মানুষ, আমার চিকিৎসা কেমনে করাইবো? আমার সিজার লাগলে এত টাকা পয়সা কই থেকে আমার বাপে জোগাড় করবো? আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। জানেন আমার এই বুড়া বাপ, অসুস্থ বাপ কি করছে? তার মাইয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি হাত পাচ্ছে। কেউ যখন সাহায্য না করছে তখন আমাকে এই ভিটা মাটিটুক বন্ধক রেখা টাকা নিয়ে এসেছে আমার সিজার করার জন্য। সে একজন বাপ হিসেবে তার দায়িত্ব কর্তব্য ঠিকই পালন করছে, কিন্তু আপনারা কি করছেন? আপনার নাতির দায়িত্ব কি আপনারা নিছিলেন? দৌড় দৌড় করে তখন দাঁড়ায় দিছেন আমাদের, আর এখন আইছেন নাতিরে কোলে নিতে। বৌমা, তোমার অভিযোগ, যে কথাগুলো তুমি বললা সব ঠিক। আসলে আমি খারাপ, আমি এতটাই খারাপ যে তোমার আমি মানুষ মনে করি নাই। তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি। নিপা, তুমি হয়তো বা সবসময় আমার খারাপ রূপটা দেখছো। আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমারে দৌড় করে তাড়ায় দিছি, তোমার উপর অন্যায় করছি, অবিচার করছি, অত্যাচার করছি, কিন্তু কেন করছি? করছি শুধু আমার মায়ের মুখের দিকে তাকায়। আমি যদি তখন তোমার পক্ষে যাইতাম আমার মা অপমানিত হতো, আর আমি চাই নাই আমার মা অপমানিত হোক আর তুমি বড় থাকো, কারণ মায়ের মর্যাদা হইতেছে সবার আগে। আমার বিশ্বাস ছিল আমার মা ভুল বুঝতে পারবে। এই যে দেখো,
আজ নিয়তি আমার মায়েরে তার ভুল বুঝাই দিছে। মা কিন্তু তার ভুল বুঝাই এই বাড়িতে আসছে। আর যারা সত্যিকারের ভুল করছে, যারা সত্যিকারের অন্যায় করছে, যারা মায়ের ডিমোটিভেট করছে, তারা কিন্তু আসে নাই। আমিও তাদের মুখের উপর বলে আসছি যে আমি এই বাড়িতে আসা থেকে যাওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টাই তাদের হাতে আছে। যদি তারা এই সময়ের মধ্যে সংশোধন হইতে পারে তাহলে আমরা তাদের সাথে সংসার করব, না হলে আমাদের সংসার ভিন্ন হয়ে যাবে। আমি, তুমি, মা আর আমাদের এই নতুন সদস্য, আমরা এই 4 জন মিলে আলাদা হয়ে যাব। ওকে 2 জনকে আলাদা করে দিব। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার গর্ভকালীন অবস্থায় সবচেয়ে পাশে থাকা জরুরি ছিল আমার, কিন্তু আমি থাকতে পারিনি। তুমি আমার ক্ষমা করে দাও। তুমি আমার সন্তানের মুখের দিকে তাকায়া, আমার মুখের দিকে তাকায়া, আমার মায়ের মুখের দিকে তাকায়া চলো, বাড়িতে চলো। আমরা সব ঠিক কইরা আমরা আমার মতন কইরা সুন্দর একটা সংসার গোছাই নিব। হমা জামাই বাবা ঠিক কথা কইছি, তোর শাশুড়ি ভুল বুঝতে পারছে। আর তুই কিছু মনে রাখিস না মা, আমি আর কয়দিন বাঁচবো মা। আমি তো তোর সারা জীবন ধরে রাখতে পারবো না, ধরে রাখতে পারবো না। তুই তোর স্বামীর ঘরে চলে যাবো, স্বামীর ঘরে চলে যা। বৌমা, আমার নাতি আমার কোলে দিবে না? দে মা, দে দে। আমার মাইয়া ছোট মানুষ, ওর এখনো বিয়ের বয়স হয় নাই, আমি ওরে বিয়ে দিব না। আপা, মেয়ে দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। আমরা অনেক দূরের থেকে আশা করে আসছি, মেয়েটাকে দেখান, তারপরে মেয়ে বিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনাদের বিষয়। ভাবি, আমি এদেরকে চিনি, রসুলপুর গ্রামের খুব সম্মানী লোক। যদি বিয়ে হয়ে যায় আপনার মেয়ের গুড়িলাল অনেক পয়সাওয়ালা। ভাইজান, ঠিক আছে, আপনারা যখন এত করে কইতেছেন আমি মাইয়ারে নিয়ে আসতেছি। যান যান, সমস্যা নেই, আমি আছি, যান যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাইয়ারে নিয়ে আসি। জি বাবা মোল্লা, ভালো একটা কথা বলছো তুমি। আমি আপনাকে চিনি তো, এলিয়ে তো কইলাম। না ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, কি নাম তোমার? আমার নাম কাজল। তুমি কি কলেজে পড়ো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাহ, সুন্দর। আচ্ছা মা, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? কোরআন শরীফ পড়তে পারি। একটু আমাদের সূরা ফাতিহাটা একটু শোনাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন আমিন। বাহ বাহ। আপা, তো ঠিক আছে, ও ভিতরে যাক। মাশাল্লাহ, আমাদের পছন্দ হয়েছে মেয়ে। বাবু মোল্লা, ভালো, মেয়েটা পছন্দ হয়েছে। বসেন আপা। আপা, আপনার মেয়েটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তাছাড়া আমার ছেলেও পছন্দ করছে। আর মেয়েটা বেশ মাশাল্লাহ পরহেজগার, সূরা ফাতিহা পড়ে আমাদেরকে শোনাইছে। আমার কলিজাটা জুড়াই গেছে। তো আপা, মেয়েটাকে আমি আমার বাড়ির বউ করে নিতে চাই। ভাইজান, আমি তো আগেই কইলাম, আমার মাইয়াডারে আমি এখন বিয়ে দিব না, ওরা আমি লেখাপড়া শিখামো। আর তাছাড়া আপনারা বড় লোক, আমরা গরিব, আপনাগোর সাথে কি আর আমাগো যায়? ভাবি, এরকম ফ্যামিলি পাবেন না, কিন্তু আমি নিশ্চিত এই ফ্যামিলিতে যদি আপনার মেয়ের বিয়ে হয়, মেয়ের শান্তি শেষ নাই। আর ও খুব ভালো মেয়ে, এরাও খুব ভালো ফ্যামিলি। আপনি গরিব মানুষ হিসেবে এরকম ফ্যামিলি পাবেন না। আপা, নিজের প্রশংসা নিজে কিভাবে করি? আমার তো কোনো অভাব নাই। 200 বিঘা সম্পত্তি, বিশাল বাড়ি, আমার একটাই ছেলে, ওই সব কিছুর মালিক। আর এই বাড়ির রাজত্ব কে করবে? রাজরানী কে হবে? আপনার মেয়েই হবে। আমারও যদি 2টা ডাইল ভাত দেয় খাবো, নাইলে না খাবো, ওদেরই তো সব কিছু। সুতরাং আপনি অমত করেন না।
পড়ালেখা করতে চায় তা ওকে করাইবে, আমার চিন্তা কি? রাজি হয়ে যাও। সবই তো বুঝলাম, কিন্তু আমরা তো গরিব মানুষ, কোনো কিছু তো দিতে পারব না। আপা শোনেন, আমার তো কোনো অভাব নাই বলছি, আপনার কিছুই দিতে হবে না, ঠিক আছে? তো আপনি করেন, যান, আমি আসি, আমি ডেটটা জানাই দেবো বাবুর কাছে, কবে আমরা অনুষ্ঠান করব, কয়জন লোক আসবে সব জানাই দেবো। আমরা তাহলে আসি, আসসালামু ভাইজান, আলাইকুম। একটু নাস্তা পানি করে যাইতেন। না না না, সেইটা আর দরকার হবে না, ওই একদিনে এসে আমরা খাবো। চলো বাবা। বাবু ভাই, এরা লোকজনের কথা বললো, কতজন লোক আসবো? আমি বেশি লোক আসলে তো পারুম না। আরে তুমি কোনো চিন্তা করো না, শোনো, ওই যে মাহফুজের বাপ আছে না, শুধু টাকা লাগে, এতনে যে লাখখানি টাকা পাতো তাই ঘরে রাখো। এই ছেলের সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়েই যায়, তোমাকে টাকা কোনো অভাব আসেনি। বাবু ভাই, 1,00,000 টাকা কম কথা, এই 1,00,000 টাকা আমি শোধ করুম কেমনি? হ্যাঁ, বিয়ের সাথে আগে হয়ে যাও, তারপরের ব্যবস্থা পরে আমি করে দেবো না, তুমি চিন্তা করো না, বুঝছো? আচ্ছা ঠিক তাহলে এখন আছে। আমি যাই, তুমি জামাই পড়ো, বোনের সাথে দেখা করে 1,00,000 টাকা দান্দা করে আনো আগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবু ভাই তো কয়ে গেল, কিন্তু আমার মধ্যে তো চিন্তা ঢুকে গেছে, কেমনে যে কি করি আল্লাহই জানে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে হয়, কই যাইতেছ? আপনার কাছে যাইতেছিলাম, ভালোই হইলো, দেখা হয়ে গেছে। আমার কাছে যাইতেছিলা? হঠাৎ করে কি মনে করে? হাজি সাহেব, কও। আপনি তো জানেনই আমার একটা মাত্র মাইয়া লেখাপড়া করতেছে, ওর বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর, ভালো কথা। তা কি কোনো সমস্যা আছে? আমি তো গরিব মানুষ, বিয়ের কত খরচপাতি আছে, তারপরও লোকজন আসবো, একটু তো খাওয়ারও ব্যবস্থা করা লাগবো। পোলাও মাংস তো আর পারুম না, কিছু ডাল ভাত তো ব্যবস্থা করা লাগবো, এই জন্য তো টাকার দরকার। এইটা তুমি কি কইতাছ? আরে ডাল ভাত খাওয়াবা কে? আরে পোলাও মাংস খাওয়াবা, আর আমারও দাওয়াত করে আমিও তো যাবো খামো। হ, দাওয়াত তো দিমই। আচ্ছা, আর একটা কথা আছে কি কথা কও? হাজি সাহেব, আমারে যদি 1,00,000 টাকা দিতেন না, আমার অনেক উপকার হইতো, আর এই জন্যই আপনার কাছে যাইতেছিলাম। আরে তুমি এটা কি কইতাছ? আমার কাছে কি টাকা পয়সা আছে? এই যে গত বছর হজে গেছিলাম, সব টাকা খরচ হয়ে গেছে, এখন তো হাত খালি। হাজি সাহেব, আপনি যাই কর না কেন, আমি কিন্তু সব জানি। আপনি যে সুদের উপর টাকা লাগান সেটা আমি জানি, দেখে তো আইছি। এইটা কি কইছ? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সুদের নামটা শোনা পাপ, এটা হারাম। সুদের ব্যবসা মাইসে করে। হ্যাঁ, আর শুনো, যা শুনছ আসলে সত্যই শুনছ। আর টাকা পয়সা তো আমার না, কিন্তু শুনো, মানে আমার মাধ্যমে মাইসের টাকা পয়সা নেয়। টাকাটা হলো আমার ওই বড় পোলার বইয়ের। আর কেউ না, বই আবার করে কি জানো, বাস হয়তো ছাগল টাগল নিয়ে আহে, আইনে পাইলে ছাউটা বেছে টাকা পয়সা এইগুলি ওই আমার মাধ্যমে দেয়, যাতে টাকাটা মার না যায়। তো যাই হোক, তুমি আমার প্রতিবেশী, তোমার আমরা খুবই ভালোবাসি। তা আর বিয়ার কাম শুভ কাম, এইটা এই উপকারটা যদি আমি না করি, তাহলে হাসরের মাঠে তো আমার আল্লাহ কাছে জবাব দিতে হবো। আর একখান কথা, আমার বৌমা টাকা কিন্তু 1,200 টাকা করে লাভ নেই মাসে। তো শুনো, তুমি গরিব মানুষ, তোমার মাসে 150 টাকা করে লাভ নেবে। তো 1,00,000 টাকা মাসে আসে 15,000 টাকা। এই যে আরেকটা কথা, মাসে প্রতি মাসে 1 তারিখে কিন্তু টাকাটা দিয়ে দিবা, লাভের টাকাটা, নাইলে কিন্তু আবার আমার মান সম্মান থাকবো না, বুঝো না? আমি একটা হজ করে আইছি, হাজি মানুষ। আচ্ছা ঠিক আছে হাজি সাহেব, আমার সমস্যা হইব না, একটা মাত্র মাইয়া তো, মাইয়াটা বিয়ে দিলে আমার আর কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত গরিব কইতেছ, তুমি বিকেলবেলা আমার বড় ছেলে কাছে যাবা, দেখো না, বাড়ির দলিলপত্র আবার নিয়ে যাইও। কারণ হায়াত মতের কথা বোঝা জানো তো, আমি মরে যদি যাই তখন টেহাটা আবার মার যাবো না, তুমি দলিল দিয়ে টেহাটা নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। জ্বালা, হ্যাঁ, আমি সুদের টাকা লাগাই এই ভিডিও জানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা।
ওয়ালাইকুম আসসালাম। তা আব্বাজান কই যাইতাছেন? আব্বাজান একটু বাজারে যাইতেছি, হঠাৎ করে আত্মাটায় চা খাইতে মন চাইছে, এজন্য বাজারে গিয়া এক কাপ চা খাম। আলহামদুলিল্লাহ আব্বাজান, আপনার যখন যা মনে চায় তাই খাবেন। টাকা পয়সার তো আমাদের অভাব নাই, বুঝলেন না আব্বাজান? তো আব্বাজান আসার পথে ওই কাজলের মাসার দেখা, তো এই কাজলের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোর মা কইলো 1 লাখ টাকা দেওয়া লাগবো, তো বিকেলে আসবো, টাকা দিয়ে দিও। আব্বা আপনার আমি বলছি যে আপনার বয়স হয়েছে, এখন এই মানি ব্রোকিং এর যে বিষয়টা আছে এটাতে আপনি আর যায়েন না, এটার দায়িত্ব সম্পূর্ণটা আমার উপর দিয়ে দেন। এই যে আপনি হাজি মানুষ হইয়া কাজলের মায়ের একটা কথা দিয়েছেন কি তার 1 লক্ষ টাকা দিবেন, এটা বলার আগে কি আপনি একটাবার চিন্তা করছেন তাদেরকে যে আমরা 1 লক্ষ টাকা দিব তারা কি লক্ষে 20,000 টাকা আমাদেরকে দিতে পারবো না, কারণ তাদের ইনকামের হাত নাই। তো আগে বুঝতে হইব যাদেরকে আমরা সুদটা দিতেছি সে কি আসলে তার ওই সুদের টাকাটা আমাদেরকে দিতে পারবো কিনা, তাদের তো ইনকামের হাত নাই, তাহলে ওনারা কিভাবে আমাদেরকে সুদের টাকাটা দিব? আব্বাজান আপনি আমার এতই বোকা ভাবলেন? শুনেন, ব্যবসা বাণিজ্য নাই তা কি হয়েছে, বাড়ির জমি জমা আছে না, টাকা যদি দিতেই না পারে জমি লেগে নেব। আব্বাজান আমি বিকেলে আসতে বলছি, ওই বাড়ির জমির কাগজপত্র নিয়ে, কাগজপত্র ধরে দিলে 1 লাখ টাকা দিয়ে দেন। আব্বাজান আমি কিন্তু একখান কথা দিয়ে ফেলাইছি, তো মাসে যে 20,000 টাকা গরিব মানুষ দিতে পারবো না, মাসে 15,000 টাকা দিব, তয় দলিল রাখে টাকাটা দিয়ে দিন। দলিল ছাড়া কিন্তু কোনোভাবেই টাকা দেওয়া যাব না। আব্বা আপনার বয়স হয়েছে কিন্তু দুষ্টামিটা কমলো না। আপনি একটা জিনিস আব্বা, আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। এই যে দেখেন 5,000 টাকা ছাইরা তার কাছে বালা সাজলেন, আবার সুদে টাকাটাও লাগাই দিলেন, তাহলে কি হইলো? রত দেখা হইলো, কলাও বিক্রি করা হইলো। আপনি একটা জিনিস আব্বা, ঠিক আছে আমি চা খাইতে যাই। আর টাকা দেওয়ার সময় বুঝায় কই দিন, টাকাটা কিন্তু আমার না, টাকাটা বইয়ের টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা আমি কমনে শোনেন, আপনার আমি বলছি যে আপনি একজন হাজি মানুষ, আপনার হাতের তসবি কই? ওই গ্রামে হ্যাঁ, গেছিলাম তো। হয়েছে আমি বুঝছি। আর এমনিতেই টাকা নাড়াচাড়া করেন, একটু তসবি মসবি গুনবেন, মানুষ একটু ভালো যাই আব্বা। আচ্ছা যাও যাও। বাবা মাহফুজ, তোমার বাবা কিছু বলছে? হ্যাঁ বলছে, আব্বাই তো সব কথা ভুলে গেলেও মানুষকে উপকার করার কথাটা ভুলে না। বলছে কাগজ আনছেন জমির? হ্যাঁ এই যে। ঠিক আছে খালাম্মা, আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে। আব্বা আপনারে কি কইছে না কইছে ওইটা আমি জানি না, কিন্তু আমি আপনার সাপ 2-3টা কথা বলে দিতেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হইব, নাহলে আপনারও সমস্যা আমারও সমস্যা। শোনেন, আব্বা নেয় 20,000 টাকা লাখে, আপনারে দিছে 15,000 টাকায়, আমি মাইনা নিছি। কিন্তু খালা আপনি আসল টাকা যেদিন খুশি ওই দিন দেন, আমার কোনো সমস্যা নাই। লাভের যে 15,000 টাকা আছে আপনার হাতে প্রতি মাসের 1, 2, 3 এই 3 দিন সময়, এই 3 দিনের মধ্যে আমার হাতে না লাভের টাকাটা বুঝাই দিয়ে যেতে হইব। আর আব্বা আমার একটা কথা বলে গেছে, আব্বা যে আপনার লাভের যে টাকাটা লাগাইতেছে, আব্বা হজ করে আইছে, আব্বা এগুলা টাকা নাড়াচাড়া এখন করে না, এইটা হইতেছে আপনাকে বৌমার টাকা। আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিছু অল্প টাকা নিয়ে আসছি, ওইটারে আমি বুকিং করি, বুকিং তো বুঝবেন না, মানে নাড়াচাড়া করি। সুতরাং আপনি যদি দেরি করেন, 1 মাস 2 মাস 3 মাস যদি আপনি টানা সুদ না দেন, আপনার এই জমির কাগজ আমার হয়ে যাইব, বিপদ আপনার হইব, সম্পত্তি আমার হয়ে যাইব। কথাটা মনে থাকবো? থাকবো বাজান। ঠিক আছে। আপনাকে বৌমা আবার এত কথা পছন্দ করে না, ও অল্প কথার মানুষ, অল্প কথা পছন্দ করে। এই নিপা, ওই ডয়ের থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডেল নিয়ে আসো তো। আব্বা যে কেন মানুষের এত উপকার করতে চায়, আব্বারে আল্লাহ একটা মন দিছে, মানুষের উপকার করতে করতে বৃদ্ধ হয়ে গেল। আর বলো না, এই যে আব্বারে না করি যে মানুষটার উপকার করতে হইব না, ওই যে খালারে কথা দিয়া ফেলাইছে 1 লক্ষ টাকা দিব, অনেকে আমি না দিয়া পারি? একটা হাজি মানুষের জবান
ওটার মূল্য আছে না? যান খালা যান, কথা বলেন না, যান। ধন্যবাদ তোমার বাবা। আচ্ছা ধন্যবাদ। আপনারা কি কইছিলাম দলিলটা দেন, জোর করে আমার হাতে দলিলটা দিয়ে গেছে, দেখছো? আচ্ছা, এই সুদের ব্যবসা কবে বন্ধ করবা কও তো? কি শুরু করছো? এখনো সুদ খাইতে হইব? আব্বা তো হজ কইরা আইছে। আহারে, মানুষের উপকার করি ওইটাও ভাল লাগে না। আমরা কি এখন সুদ খাই? আমরা কি এখন টাকা নাড়াচাড়া করি? টাকার বিনিময়ে টাকা নেই না। আমরা এখন মানুষের সেবা যত্ন করতেছি। সামনে আমি ইলেকশন করবো এই জন্য। আর আব্বা তো ভুলেও সুদ খায় না এখন। সুদ আগে এক সময় খাইতো, ওইগুলো হচ্ছে অতীত। এখন বর্তমানে আব্বা কোনো সুদ খায় না। ওই ব্যবসা মোটামুটি আমি ক্লোজের দিকে নিয়ে যাইতেছি। মানে আগে যেই টাকা পয়সাগুলো মানে বিনিয়োগ ছিল, ওগুলা নাড়াচাড়া মানুষের কাছ থেকে উঠাই তুইব না, লক্ষ লক্ষ টাকা মার্কেটে এগুলো উঠে নিয়ে আইসা তারপর আমিও তবাকাইটা হজে গিয়া সুদের ব্যবসাটা একবারে ছেড়ে দিই। শোনো, আমাকে এই পরিবারের ভালো লাগে আমি কইতেছি, আমরা মুসলমান, আমরা যদি এরকম সুদ খাই আমাকে ঘরে তো আয় বরকত কিচ্ছু হইব না। এই হারাম টাকা খাই আর কবরে যায় তো জবাব দিয়ে করতে হইব। আব্বা মুরব্বী মানুষ, আগে যা ভুল করছে এখন যেহেতু হজ কইরা আইছে, আব্বার তুমি একটু বুঝায় এখন এই সুদের ব্যবসাটা না বন্ধ করে দেয়। এই হারাম টাকা না আমার সংসারে আগুক, এটা আমি কোনোদিনও চাই না। দেখো কখন কোন বিপদ হইয়া যায় তখন কিন্তু এটা নির্গা পস্তাইতে হইব। আল্লাহ কিন্তু এটা শাস্তি অবশ্যই দিব। তুমি অন্তত বোঝার চেষ্টা করো। তুমিও যদি এই সুদ খাইতে খাইতে তোমার বয়স হয়ে যায়, তুমি যদি শেষ বয়স হয়ে এরকম হয়, তখন কি জবাব দিবা আল্লাহর কাছে যায়? তুমি কও। দেখছো, আল্লাহ আমার কি একটা ভাগ্য দিছে। আহারে, তোমার মতো একটা বউ আমার ঘরে আল্লাহ বউ করে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তোমারে কথা দিতেছি, মার্কেটে যে টাকাগুলো বিনিয়োগ আছে এই টাকাগুলো উঠাইয়া আমি সুদের ব্যবসা তওবা কেটা ছেড়ে দিন। তওবা তওবা। এখন চলো ঘরে চলো, দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে, চলো। কি রে, যার বিয়ার তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, শ্বশুর বাড়ি যাবে প্রথম দিন, আমি মিষ্টি নিয়ে দাঁড়ায় রয়েছি, তাকে খবর নাই। এ সোহেল, বৌমা, এই তো আসছি। আসো আসো আসো, আবার আমরা তো রেডি। রেডি দেরি কেন? এনে মিষ্টি নিয়ে আসছো তুমি? হ্যাঁ দাও। বৌমা, বিয়ের 3 মাস পরে বাপের বাড়ি যাচ্ছ, যাও ভালোভাবে বেড়াও। হ্যাঁ, সোহেল যাচ্ছে। আর তোমার মাকে একটা কথা বললো, সে ওইখানে একা একা থাকে কেন? চলে আসুক আমার বাড়িতে। বাবা, এটা আমার শ্বশুর বাড়ি। কোনো মেয়ের মা তো মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারে না। আমার মা ওখানে আছে, ওখানেই থাক, আমি আনতে পারবো। শোনো, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আব্বা কিন্তু বলছে যেহেতু তোমার মা একা থাকে, কি খায় না খায়, অসুস্থ তো হতে পারে। তুমি তোমার মার দেখশন করলাম আমাদের বাড়িতে আসার পরে, ওটাই আব্বা তোমাকে বোঝাচ্ছে। সেইটাই, তোমারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। একা একা একেবারে নিঃসঙ্গ না। আমি মাকে বলে দেখব, তবে আমি যদি পারি মাকে দুদিন বেড়ানোর জন্য আপনাদের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আগে সেইটা আসুক, তারপরে দরকার আমি বোঝাবো। তাহলে যাও। হ্যাঁ, আব্বা, আমরা দুজন প্রথমবারের মতো যাচ্ছি আমাদের বাড়িতে, আপনিও আমাদের সাথে গেলে ভালো হতো। না না না, সেইটা ঠিক আছে, তোমরা একটু যাও, রিল্যাক্স করে বেড়াও, আমি পরের বার যাব, ঠিক আছে? না বাপ, আমার বউ কিন্তু সত্য কথাই বলছে, ভালো কথা বলছে। তুমি আমাদের সাথে গেলে ভালো হয় না? আরে আমার একটু কাজ আছে, তো জরুরি কাজ আছে, এগুলো তুমি সেরে। একা মানুষ, আবার রান্না বান্না কি একটা কষ্ট। কোনো অসুবিধা নাই, ওই যে বৌমা রান্না করে ফ্রিজে রাখছে না, আমি একটু গরম করবো আর খাবো, আর কাজের লোক তো আছেই। বাবা, তাহলে আমরা যাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাও বেড়ায় আসো, আর তোমার মাকে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো মা, ঠিক আছে, যাও। চলো। যা সোহেল। হ্যাঁ হ্যাঁ। বাহ, খুবই শান্তি লাগলো, ছেলেটা তার বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মাশাল্লাহ। কাজল, কেমন আছো তুমি? আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মা? হ্যাঁ ভালো আছি। থাক থাক বাবাজি, এতদিন পর মায়ের কথা মনে পড়লো। সংসারে তো আর মেয়ে মানুষ না,
এই জন্য আমার শ্বশুর আমার নিজে জোর করে পাঠাইছে। ভালো করছে। এখানে দাঁড়ায় কথা কবি, চল ভিতরে যাই। আসো বাবাজি। চলো। এই খালাম্মা, খালাম্মা, বাইরে আসেন। বাবা তুমি? আমারে দেখা মনে হইতেছে খুব অবাক হইতেছেন। অবাক হওয়ার তো কিছু নাই। শুনেন, আপনার টাকা দেওয়ার আগে আমি 3টা সবক দিয়ে দিছিলাম। আপনি মনে হয় সবক 3টা ভুলে গেছেন। কি বলছিলাম? আপনার হাতে মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত সময় এবং 3 মাস যদি টানা সুদের টাকা না দেন তাহলে আপনার জমি জমা সব কিছু দখল করে নিব। 3 মাস হয়ে গেছে। 3 মাসে সুদের টাকা আসছে 45,000। 45,000 টাকা আমারে বুঝাই দেন, আমি বাড়িতে চলে যাবো। বাজান একটু আস্তে কথা বলো। আমার ঘরে মেয়ে আর মেয়ের জামাই আসছে, আর আমি তো কইছি দিয়ে দিব। ও, জারু ছিলায় মিষ্টি খান, মোল্লা চিনেন না। আমার বাপে মায়া কইরা আমার মাধ্যমে আপনার টাকা দিচ্ছে মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য। এখন মাইয়ারে বিয়ে দিয়া নদী পার হয়ে গেছেন, মাঝির কথা বইলা গেছেন না। সুদের টাকা দেন। আপনার মেয়ের জামাই ঘরে না মেয়ে ঘরে এগুলো আমার দেখার সময় না। আমার টাকা আমারে বুঝাইয়া দেন, আমি টাকা না নিয়ে যাবো না। বাজান তুমি তো ভালো করেই জানো ইনকাম করার মতো লোক আমার ঘরে নাই, তাই একটু সমস্যা হইতেছে। তবে কথা দিতেছি আমি দিয়ে দিব। এখন তুমি যাও। আমার মেয়ের জামাই শুনলে কি ভাববো? শুনেন, আপনি কাজ করে টাকা দিবেন নাকি ভিক্ষা করে টাকা এনে দিবেন ওটা আমার দেখার বিষয় না। আমার টাকা আমারে দেন, নাইলে আমি বাড়ি দখলে আমু। এটা কেমন কথা? বাড়ি দখলে আসবেন মানে? আমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আপনি? আরে বাপ রে বাপ, গলার শব্দ তো দেখা যায় অনেক উঁচায় উঠে গেছে। বুঝছি, মনে হয় বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। গায়ের মধ্যে দামি শাড়ি, নাকের মধ্যে স্বর্ণের নাক ফুল, কানের মধ্যে স্বর্ণের কানের দুল। শোনো, নদী পার হইয়া যদি মাঝি বুইলা যাও সমস্যা। আমার বাপের টাকা দিয়া কিন্তু তোমার বিয়ে হয়েছে। তোমার মা আমার বাপের কাছ থেকে গিয়া টাকা আনছে, ওই টাকা এখন পরিশোধ করে না, এই জন্য আমি এই বাড়িতে আসছি। কি কইতেছেন? হ্যার বাপের টাকা দিয়ে আমার বিয়ে হইছে মানে? হ, তোর বিয়ের সময় তোর শ্বশুর বাড়ির থেকে অনেক লোক আইছিল। আমি গরিব মানুষ, এত টাকা কই পাবো? বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে, তাই আমি দিশা না পাই ওর বাপ হাজি সাহেবের কাছে গেছিলাম। সুদের পর 1 লক্ষ টাকা আনছি, আইনা তোকে বিয়ে দিছি। এখন আমি তার ইনকাম করি না, সুদের টাকা কই থেকে দিব? 3 মাস টাকা দিতে পারি নাই, তাই বাড়ির পর আইছে। খালাম্মা, সুদের কথা কইয়া আমার অপমান করবেন না। আমরা এটারে মানি ব্রোকিং বলি। টাকা বিনিয়োগ কইরা টাকা কামাই, এটা কোনো সুদ না। আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না সুদের টাকা বইলা। মানি ব্রোকিং বলেন? হ্যাঁ, আপনার বাপ না হাজি, তার না সবাই সম্মান করে। সে হাজি সাহেব হইয়া কিভাবে সুদের ব্যবসা করে? হ্যাঁ, এটা কি আমার গ্রামের লোকজন কেউ জানে? জানে, সবাই ওনার কাছ থেকে সুদে টাকা আনে। দেখো বোন, আমি তোমার একটা কথা বলি। তুমি আসলে এই বাড়ির মাইয়া, পরে আরেক বাড়িতে আরেকজনের বউ হয়ে গেছো। তুমি আমগো ঝামেলার মধ্যে জড়ায়ও না। তোমার মান সম্মান যাইব, তোমার জামাইয়ের মান সম্মান যাইব। তুমি যেভাবে আছো থাকো। আমি তোমার মার কাছ থেকে টাকা পাই, টাকা দেখি উঠাইতে পারি কিনা। যদি টাকা দিতে না পারে তাহলে পুরো সম্পত্তি না নিলেও ওর দেখে আমি নিয়ে নিব। টেনশন করো চুপ না। করেন। আমার মা আপনার কাছ থেকে টাকা নিছে। টাকা যদি না নিত না, তাহলে এখন আপনি এই জায়গায় দাঁড়াই থাকতে পারতেন না। হাজি সাহেবের পোলা, আপনি তাই আপনার সম্মান করতেছে, কিন্তু আপনার বাপে হাজি সাহেব হইয়া সে যে সুদের ব্যবসা করে, এর একটা বিহিত তো আমি আজকে কই রইছে মা। চলো মা। এই ভাই, আপনি আপনার বউরে নিয়ে বাড়িতে চলে যান। এই মা চলো। আপনাকে মান এই শোনো, তোমার যেতে হবে না, ব্যাপারটা আমি দেখছি। চলো ঘরে চলো। আমি যেহেতু কইছি, তার মানে আমি ওই বাড়িতে যাব। বোন, চলো। বোন, সত্য কথা শোনো। আমার বাপ সুদের ব্যবসা করে না, সে হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবি নিয়ে ঘুরে। আমি আমার শ্বশুর বাড়ি থেকে অল্প কিছু পুঁজি নিয়ে আসছি, ওইটা আমার বউয়ের টাকা, ওইটা আমি নাড়ায় চাড়ায় খাই। বোন, অহন তুমি আমার বাড়িতে যাও না, মহাপেশ লেগে যাবো। ও, তাহলে
হাজী সাহেবের বাড়ির বউ হইয়া সে সুদের ব্যবসা করতেছে আর হাজী সাহেব কি বইয়া রয়েছে? হ্যাঁ, আপনি আমার মারে যেসব কথাবার্তা কইছেন। কাজল এই শোনো, কাজল, যাও এই না, শোনো দরকার আমার নাই। কথাটা। আরে পেছ লাগা গেল গা তো। বাড়িতে যাবো নাকি পলাম? না, বাড়িতে যাই, কি হইতেছে দেখছি। আপনার বউরে ডাক দেন, ডাক দেন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? এটা আপনার বউ? কি হইছে? আপনি তাইলে এর বউ, তাই তো? হ্যাঁ। আপনি হাজী বাড়ির বউ হইয়া সুদের ব্যবসা করেন, কেমন মহিলা আপনি? আরে এই, আপনি এসব কি কইতেছেন উল্টাপাল্টা কথা? আমি কেন সুদের ব্যবসা করতে যাবো? এই কি কইতেছে? তুমি চুপ করে রইছো কেন? চুপ করে রয়েছে কেন? আপনি যদি সুদের ব্যবসা না করেন তাইলে পরে আমার মারে যে আপনার জামাই এতগুলো কথা শুনাইলো কেন? আমারে বিয়ে দেওয়ার জন্য আমার মা নাকি আপনার বাড়িতে আইছিল 1 লাখ টাকার জন্য। আপনি নাকি আমার মারে সুদের পরে টাকা দিছেন, হ্যাঁ? তাও নাকি প্রতি মাসে 15,000 টাকা করে দিতে বলছেন। আল্লাহ, কত বড় মিছা কথা! আব্বা, হ্যাঁ হ্যাঁ এইসব আমি কি শুনতাছি? হ্যাঁ হ্যাঁ আমার তো মাথা ধরতেছে না কিছু। কেন হাজি সাহেব, আপনি তো আমার কইছেন যে আপনার বৌমা তার বাপের বাড়ি থেকে ছাগল টাগল নিয়ে আসে, টাকা লাগায়, সেই টাকা সুদের পর দেয়। আব্বা, এই তোমরা আমার নাম বেচা সুদ খাইতাছো? হ্যাঁ, যে সুদরে আমি এত ঘৃণা করি, তোমাকে হাতে পায়ে ধরে অনুরোধ করি যে তোমরা সুদ খাওয়া বন্ধ করো। আব্বা, হ্যাঁ আপনি তো হজ কইরা আইছেন, আপনারা আমি কতবার বুঝাইছি। আপনি হজে যাওয়ার আগেও কিন্তু আমি আপনারা 100 বার বুঝাইছি যে আব্বা যা করছেন করছেন, এখন এগুলা বাদ দেন, এগুলা ইসলামিক বিরোধী কাজ, এগুলা কইরেন না, এগুলার কারণে আমগো সংসারে অশান্তি হইব। কিন্তু আপনারা বাপ পুতেরা আমার কোনো কথাই শুনতেছেন না। তার মধ্যে আপনারা আমার নাম বেচা সুদে টাকা খাইতেছেন। হ্যাঁ, আপনারা ভালো কইরা জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে। আর এই বাড়িটা হইছে হাজী বাড়ি, এই বাড়ির মানুষরে এলাকার মানুষ সম্মান দেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় কেউ আপনার করে সম্মান দেয় না। রাস্তাঘাটে চলতে গেলে সবাই আমারে কথা শোনায় যে তোমাকে বাড়িতে সুদ খায়, তোমার শ্বশুর, তোমার স্বামী। এগুলা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আপনার করে এত করে বোঝাইতেছি, আপনারা আমার কোনো কথাই শুনেন নাই, এখন আপনারা এগুলো শুরু করছেন। আপনি একজন হাজী সাহেব, আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মানুষের নাকি ফতুয়া দেন, মাথায় কাপড় দাও, নামাজ কালাম পড়ো, আল্লাহরে ভয় করো। আপনি তো নিজেই আল্লাহরে ভয় করেন না। আমরা তো ধরেন ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ি না, তা না হয় মানলাম, কিন্তু আপনি এই যে নামাজ কালাম যাই পড়েন না কেন, আল্লাহর কাছে যাই তো আপনার একদিন হিসাব দিতে হইবে, তখন আপনারা কিন্তু আল্লাহ ছাইরা দিবেন। এই কথাটা আমি সব সময় আপনার করে বোঝানোর চেষ্টা করছি, আমরা মুসলমান। আব্বা, আপনি কেমনে ভুলা গেলেন? আমাগুলোকে কত কিছু হারাম করছে, কিন্তু আপনারা সেগুলো মানতেছেন না। এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমি যখন শুনছি আপনারা সুদের ব্যবসা করেন, আপনার ঘরে অনেক সুন্দরভাবে বুঝাইছি। আপনারা তো অনেক বড় অন্যায় এমনিই করতেছেন, তার মধ্যে এই সুদের ব্যবসার মধ্যে আমার নাম জড়াইছেন। আব্বা জানেন, আপনার বাড়িতে 1 গ্লাস পানি খাইতেও আমার ঘৃণা লাগে, কারণ এই সুদের টাকা এই সংসার চলতেছে। সুদের টাকার একটা টাকার জিনিস একটা বিষের মতো। দুনিয়াতে তো ভোগ বিলাস করতে পারতেছেন, তো আখিরাতে যে কি জবাব দিবেন একবারও চিন্তা করছেন? শুনেন, সব কিছু মাফ হইব, এই সুদ খাওয়ার মাফ কিন্তু কোনোদিনও আল্লাহ করব না। মানুষের কষ্টের টাকা এইভাবে আপনারা চুইসা খাইতাছেন, এইটা কিন্তু আল্লাহ সহ্য করব না। বৌমা, তুমি আমার অন্ধচোখ খুলে দিয়েছ। আসলে টাকা লোক সামলাতে পারিনি তো, আমি অনেক বড় ভুল করে হারাইছি। তুমি ঠিক কথা কইছ। এই বাড়ি গাড়ি দিয়ে কি হবো, ধন সম্পত্তি কি হবো, হাসর মাঠে চালার কাছে হিসাব দেওয়া লাগবো। আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমরা আমার যে কত বছর রাখবো, আমরা আর এটা ভুল কাজ করবো না। আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হব, তুমি আব্বারে মাফ করে দাও। আমিও কথা দিতেছি, আজকের পর থাইকা, এই মুহূর্ত থাইকা এই বাড়িতে সুদের টাকা দিয়ে একটা দানা পানিও আসবো না। আর যত টাকা সুদের উপর লাগানো আছে সব টাকা মাফ।
আমার স্বামীর আর আমার শ্বশুরের মাফ করে দিয়ে তারা তাকে ভুল বুঝতে পারছে। তারা এই অন্যায়টা আর কোনোদিন করবে না। দেখুন মুরব্বী, আমাদের বিয়ে সম্পূর্ণ করতে আমার শাশুড়ি আপনার কাছে 1 লক্ষ টাকা নিয়েছে। এই টাকা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। 1 লক্ষ টাকা আজকালকার মধ্যে আমি আপনাকে পাঠিয়ে দিব। চলো। না না, আমি যেহেতু বলছি যে এই টাকা আমি আর নিব না, আমি এই টাকা আর নিব। বোন, তুমি আমার ছোট বোন, আমার তো কোনো আপন বোন নেই। আমি তোমার যে 1 লক্ষ টাকা দিছি, তুমি মনে করবা তোমার ভাই তোমার বিয়ের মধ্যে এই 1 লক্ষ টাকা উপহার দিছে। এই সুদের চ্যাপ্টারটা যেহেতু এই জায়গায় ক্লোজ করে দিতে চাইতেছি, এই টাকাতে আমাদের আর হাত দেওয়াও না। গ্রামবাসীর কাছে যত টাকা আছে সব টাকা মাফ, আর তোমার টাকা উপহার। আচ্ছা ঠিক আছে, তাহলে বোন যেহেতু ডাকছে আমার বাড়িতে যে বেড়াই আসে যাই।